সবাইকে স্বাগতম জানাচ্ছি সিএসএস টিউটোরিয়ালে। আজ পর্ব 2, সাথে আছি আমি অমিত সরকার। আজ আমি আলোচনা করব সিএসএস এর কালার নিয়ে, সিএসএস এর ব্যাকগ্রাউন্ড নিয়ে, অর্থাৎ কিভাবে আপনি কালারকে আপনার HTML এর সঙ্গে অ্যাড করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালারকে আপনি আপনার HTML ওয়েবসাইটের সাথে যুক্ত করবেন। চলুন ধাপে ধাপে আমি দেখাই। প্রথমে আসি সিএসএস কালার নিয়ে। সিএসএস এর কালারগুলো কি দিয়ে প্রকাশ করা হয়, আসুন ধাপে ধাপে দেখি। প্রথমেই একটা সিএসএস এর কালার নেম, অর্থাৎ একটা নেম দিয়ে, যেমন ধরুন রেড, হোয়াইট, ব্লু। চলুন আমি এক্সারসাইজে যে দেখাই কিভাবে এগুলা করতে হয়। প্রথমেই নিউ একটা ডকুমেন্ট নিই। একটা ফোল্ডার নিই সিএসএস নামে। এর মধ্যে ওপেন করলাম। এখন এই সিএসএস ফোল্ডারের মধ্যে যে ফাইলটা আছে আমরা সেটাকে HTML এর মধ্যে অ্যাড করব, অর্থাৎ লিংক করব এক্সটার্নাল সিএসএস হিসাবে। দেখুন কিভাবে লিংক করতে হয়, আমি বিগত পর্বগুলোতে দেখিয়েছিলাম। আজ আমি আবার দেখাচ্ছি। সিএসএস নামে একটা ফোল্ডার আছে, সিএসএস, তার মধ্যে আছে কি নামে দেখি, style.css। আপনারা এটাকে রিনেম করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের মিস হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এখানে পেস্ট করে দিই। এভাবে একটা এক্সটার্নাল স্টাইল শিটকে আপনারা আপনাদের ওয়েবসাইটের সাথে যুক্ত করতে পারেন। মনে রাখবেন এটা অবশ্যই হেডের মধ্যে থাকবে। এখন এখানে যে লিখি, ধরুন h2 ব্রাউজারে যে এটাকে ওপেন করে দেখি, দেখুন দিস ইজ হেডিং 2। এখন এটার সিএসএস দিব আমরা, অর্থাৎ এখানে যে এক্সটার্নাল স্টাইল শিটটা আমরা নিয়েছি সেখানে যে কালার রেড করব। বিগত পর্বে আমি দেখিয়েছি কিভাবে আপনারা টার্গেট করবেন কোনো প্রপার্টিকে। এখন আসি কালার রেড। ব্রাউজার যে রিফ্রেশ দিই, দেখুন টোটাল টেক্সটটা রেড কালারে হয়ে গেছে, অর্থাৎ আমাদের এক্সটার্নাল স্টাইল শিট থেকে আমাদের কালারের ভ্যালু রেডটা এখানে দেখাচ্ছে। এটাকে আমরা চেঞ্জ করতে পারি, ধরুন গ্রিন। দেখুন আপনারা যদি মনে করেন একটা পার্টের, ধরুন এই এলিমেন্টটুকু অন্য কালারে দেখাবো, এখানে সে স্প্যান ক্লোজ করলাম। এখন h2 এর মধ্যে স্প্যান যেখানে থাকবে তার ইনার কন্টেন্টটুকু গ্রিন কালারে দেখাবে, সেক্ষেত্রে আমাদের এখানে একটা স্প্যান নিতে হবে। এখন দেখি, দেখুন বিগত পর্বগুলোতে আমি দেখিয়েছিলাম
কিভাবে আপনারা ক্লাস নেবেন, আইডি নেবেন। ধরুন এখানে যদি দেন আইডি রেড, আবার এখানে আর একটা স্প্যান নিলাম, যার মধ্যে দিলাম গ্রিন। ছোট হাতের নেবেন, বড় হাতেরও নেওয়া যায়, কিন্তু তাতে অনেক সময় আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। গ্রিন, কালার রেড। রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন আপনারা এভাবে কালারকে আপনাদের HTML এর স্টাইল শীট হিসাবে ব্যবহার করতে পারেন। এভাবে যে কোনো টেক্সটের কালার আপনারা চেঞ্জ করতে পারেন। এছাড়াও আপনারা যদি চান, আপনারা RGB ভ্যালু অর্থাৎ রেড, গ্রিন, ব্লু তিনটা ভ্যালুকে, রেড, গ্রিন, ব্লু তিনটা কোডকে যদি আপনারা দেন, সেক্ষেত্রেও আপনাদের কালার ভ্যালু কাজ করবে। চলুন আমি দেখাই। এখন আমি দেখাবো কিভাবে RGB ভ্যালু দিয়ে আপনারা যে কোনো টেক্সটের কালার পরিবর্তন করতে পারেন। এখানে দেখুন এখানে একটা ক্লাস নিই, RGB নামে নিলাম। সবার হয়তো মনে আছে কিভাবে ক্লাস আর আইডি প্রকাশ করতে হয়। ক্লাসের জন্য ডট, আইডির জন্য হ্যাশ। RGB ভ্যালু নেওয়ার জন্য সব থেকে সহজ যে পন্থাটা আপনারা অবলম্বন করতে পারেন, ফটোশপ থেকে সহজেই RGB ভ্যালু নিতে পারেন। এখান থেকে দেখুন RGB তিনটা ভ্যালু, অর্থাৎ হোয়াইটের জন্য 255, 255 এবং 255 হচ্ছে হোয়াইটের ভ্যালু। আমরা যদি এটাকে চেঞ্জ করি, ধরুন এই কালারটা দেখুন 219,106,22। রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন RGB দিয়ে আপনারা কিভাবে টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন। এছাড়াও আপনারা হেক্স ভ্যালু দিয়েও আপনারা যে কোনো টেক্সটের কালার পরিবর্তন করতে পারেন। এক্সারসাইজে যে আমি দেখাই কিভাবে আপনারা হেক্স ভ্যালুকে কালারের ভ্যালু হিসাবে ব্যবহার করতে পারেন। চলুন এখানে একটা নতুন ক্লাস নিই, হেক্স। ক্লাসটাকে টার্গেট করলাম, কালার। ফটোশপে যেয়ে দেখি কোন কালারটা আমরা নিব। ধরুন এই কালারটা আমরা নিব। সেক্ষেত্রে হ্যাশ, তার পরবর্তীতে দেখুন 6 ডিজিটের একটা কোড আসে। আমরা এটুকু কপি করব, এখানে যে হ্যাশ দিব, তার পরবর্তীতে কালারটুকু দিব। দেখুন কালারটা হেক্স থেকে পেয়েছে, অর্থাৎ হেক্সা ডেসিমেল কালার। অবশ্যই হ্যাশ ব্যবহার করবেন, না হলে এই কালারটা শো করবে না। পরবর্তী লেসনে যাই। এখানে দেখুন বিভিন্ন প্রকারের কালারের নাম দেওয়া আছে, যেমন রেড, গ্রিন, ব্লু।
মনে রাখবেন কখনোই কালারের কোড কিংবা RGB ভ্যালু এগুলো মনে রাখার দরকার নাই। আপনারা ফটোশপে যে কিংবা ওয়েবসাইট থেকে কালারটা কপি করতে পারেন, কিংবা ক্লায়েন্টের দেওয়া PhD থেকেও আপনারা সহজেই কালারটা নিয়ে নিতে পারেন। সবসময় মনে রাখবেন ব্রেনকে কম খাটিয়ে কিভাবে বেশি কাজ করে নেওয়া যায়। অর্থাৎ আপনাদের মুখস্থ রাখার দরকার নাই, আপনারা ওয়েবসাইট থেকে কপি কিংবা PhD থেকে সহজেই কালার কোডটা নিয়ে আপনাদের কাজ করতে পারবেন। এখন আসি CSS ব্যাকগ্রাউন্ড নিয়ে। CSS ব্যাকগ্রাউন্ডটা কি কি কাজে ব্যবহার করা হয়? CSS ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দিয়ে আপনারা যে কোনো একটা এলিমেন্ট কিংবা যে কোনো একটা পজিশনের ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারেন কিংবা নতুন কিছু সংযোজন করতে পারেন। CSS ব্যাকগ্রাউন্ডের যে সকল প্রপার্টিগুলো ব্যবহার করা হয়: ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড পজিশন। আমি ধাপে ধাপে এই সবগুলো প্রপার্টি নিয়েই দেখাবো, আপনারা অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন। এখন আসি ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি নিয়ে। ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দিয়ে যে কোনো একটা এরিয়া কিংবা একটা ডিপ কিংবা একটা পজিশনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা কিংবা সংযোজন করা হয়। চলুন দেখি। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু, টার্গেট বডি, অর্থাৎ বডির ব্যাকগ্রাউন্ড কালারটা লাইট ব্লু। চলুন এক্সারসাইজে যেয়ে দেখি কিভাবে কোডটা কাজ করে। আমরা টার্গেট করব বডিকে। এখানে যে লিখব ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। মনে রাখবেন কালারের যে কয়েকটা ভ্যালু আমরা ব্যবহার করেছিলাম আগে, অর্থাৎ কালার নেম কিংবা RGB কিংবা হেক্স কালার, আমরা সবগুলো এখানে ব্যবহার করতে পারি। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারের ভ্যালু হিসাবে আমরা কালার নেম, RGB ভ্যালু কিংবা হেক্সাডেসিমাল ভ্যালু ব্যবহার করতে পারি। ব্রাউজারে যে রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন টোটাল বডির ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু। এখানে চেঞ্জ করে দেখি, ধরুন এই কালারটা ব্যবহার করব, সেক্ষেত্রে হেক্সাডেসিমাল কালারটা কপি করলাম। দেখুন কালারটা পরিবর্তন হয়ে গেছে। পরবর্তী লেসনে যাই। ব্যাকগ্রাউন্ড ইমেজ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের ইমেজ সংযোজন বা পরিবর্তনের জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটা ব্যবহার করা হয়। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আমি এখন এক্সারসাইজে যে দেখাই কিভাবে এটা কাজ করে। আমি এটাকে কমেন্ট হিসাবে রাখি। বিগত পর্বে আমি দেখিয়েছি কিভাবে কমেন্ট করতে হয়, অর্থাৎ ইনঅ্যাক্টিভ টেক্সট কিংবা ইনঅ্যাক্টিভ কোডকে কমেন্ট এভাবে করে লক করে রাখা যায় কিংবা হাইড করে রাখা যায় ব্রাউজার থেকে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, URL, আমি একটা ইমেজকে কপি করব, ওয়েবসাইট থেকে আমি কপি করে দেখাই। ধরুন এই ইমেজটা আমি
এখানে একটা ফোল্ডার নিব, দেখুন সিএসএস রাখার জন্য সিএসএস নামে একটা ফোল্ডার, ইমেজগুলা রাখার জন্য ইমেজেস নামে একটা ফোল্ডার। প্রথমেই ফোল্ডারটা রিনেম করে কপি করলাম টেক্সটটুকু, এখানে এসে দিয়ে দিই ইমেজেস স্ল্যাশ 2017.jpg। টোটালকে রিনেম করে টেক্সটটাকে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। মনে রাখবেন এখানে একটা রুলস কাজ করে, অর্থাৎ ধরুন এই ফাইল থেকে যদি আপনারা এই ফাইলে যেতে চান কিংবা এই ফোল্ডারে যেতে চান, সেক্ষেত্রে এখানে কোনো স্ল্যাশ ব্যবহার করতে হবে না। কিন্তু সিএসএস ফোল্ডারের মধ্যে style.css ফাইল থেকে যদি আপনারা ইমেজেস ফোল্ডারের মধ্যে এই ফাইলটিতে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এখানে একটা স্ল্যাশ ব্যবহার করতে হবে। আর স্ল্যাশের আগে দেখুন এখানে পাস হচ্ছে কয়ভাবে, সিএসএস থেকে একবার বের হয়ে আসতেছে, অর্থাৎ একটা ডট। বাইরে বের হওয়ার পরবর্তীতে ইমেজেস ফোল্ডারের মধ্যে যাচ্ছে আর একটা ডট। মনে থাকবে সবার? আমি আরেকবার আলোচনা করতেছি। প্রথমে style.css একটা রুম থেকে বাইরে বের হবে, ধরুন সিএসএস রুম থেকে বাইরে বের হবে, সেক্ষেত্রে একটা ডট ব্যবহার করলাম বাইরে বের করার জন্য। আর ইমেজেস ফোল্ডার অর্থাৎ ইমেজেস রুমের মধ্যে এন্ট্রি নেওয়ার জন্য আর একটা ডট। এভাবে একটা ফোল্ডারের ফাইল থেকে অন্য একটা ফোল্ডারের ফাইলের মধ্যে ইনপুট করা হয়। দেখুন ব্যাকগ্রাউন্ড ইমেজটা শো করছে। এইভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজকে আপনারা আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। পরবর্তী লেসনে যাই। ধরুন আপনারা একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করেছেন আর চাচ্ছেন যে ওই ইমেজটা বারবার রিপিট হোক, কিংবা ধরুন চাচ্ছেন যে লেফট থেকে রাইটে অর্থাৎ হরিজন্টালি ওটা রিপিট হবে, কিংবা ভার্টিক্যালি অর্থাৎ উপর থেকে নিচে রিপিট হবে, অথবা চাচ্ছেন টোটালি রিপিট হবে না। চলুন আমি দেখাই কিভাবে এটা করা যায়। এখানে দেখুন কোডটুকু ব্যাকগ্রাউন্ড রিপিট এক্স। যারা গ্রাফ করেছেন স্ট্যাটিস্টিক্স কিংবা ম্যাথমেটিক্সে, তারা অবশ্যই জানেন এক্স অ্যাক্সিস কিংবা ওয়াই অ্যাক্সিসের কাজ কি। চলুন এক্সারসাইজে যে দেখাই কিভাবে ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টিটা কাজ করে। প্রথমেই ব্রাউজারে যে দেখি কিভাবে রিপিট হচ্ছে। এর আগে ইমেজটা ওপেন করি। দেখুন ইমেজটা এভাবে আছে, ব্রাউজারে একবার রিপিট হয়ে আছে। মনে রাখবেন বাই ডিফল্ট ব্রাউজারে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিপিট হিসাবে দেখায়। আমরা এখন ওটা রিপিট বন্ধ করব। নো রিপিট ভ্যালুটা ব্যবহার করব। দেখুন টোটালি রিপিট হচ্ছে না, অর্থাৎ যে সাইজের ইমেজটা ছিল সেম সাইজটা এখানে শো করতেছে। এখানে অনেকগুলা ভ্যালু আছে, যেমন নো রিপিট অর্থাৎ রিপিট করবে না, আবার রিপিট ওয়াই
অর্থাৎ টপ থেকে বটম ভার্টিক্যালি রিপিট করবে। দেখুন রিপিট হচ্ছে টপ টু বটম। রিপিট এক্স অর্থাৎ হরিজন্টালি রিপিট করতেছে, ভার্টিক্যালি দেখুন রিপিট অফ হয়ে আছে। আর যদি টোটালি এটাকে ব্যবহার না করেন সেক্ষেত্রে দেখুন হরিজন্টালিও রিপিট হচ্ছে, ভার্টিক্যালিও রিপিট হচ্ছে। আমি এখানে রিপিট এক্স হিসাবে দেখাচ্ছি, অর্থাৎ হরিজন্টালি রিপিট হচ্ছে। পরবর্তী লেসনে যাই। ব্যাকগ্রাউন্ড ইমেজের একটা পজিশন সেট করা যায়, অর্থাৎ কোন পজিশন থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা শুরু হবে। চলুন কোড দেখি। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট টপ, অর্থাৎ মনে রাখবেন রাইট টপ হচ্ছে ভ্যালু, প্রথমে রাইট লোকেশনে অর্থাৎ ডান পাশে, আর তার পরবর্তীতে টপ পজিশনে অর্থাৎ উপরে। চলুন এক্সারসাইজে যেয়ে দেখি কিভাবে কোডটুকু কাজ করে। কোডটুকু সুন্দরভাবে সাজিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট টপ। রিফ্রেশ দিয়ে দেখি। দেখুন প্রথমে ডান পাশ থেকে পাচ্ছে, পরবর্তীতে লেফট পাশে হরিজন্টালি রিপিট হয়ে গেছে। আমি যদি রিপিট বন্ধ করে দিই সেক্ষেত্রে ভালো বোঝা যাবে। কমেন্ট করে ক্লোজ করলাম। দেখুন বাই ডিফল্ট রিপিট এক্স রিপিট ওয়াই দুইটাই কাজ করতেছে। আমি এখন এটাকে নো রিপিট করব, অর্থাৎ টোটালি রিপিট হবে না, সেক্ষেত্রে আমরা খুব সহজে বুঝতে পারবো। দেখুন এখন ডান পাশ থেকে উপরে, অর্থাৎ ডান থেকে উপর। আমরা যদি এটাকে বটম করে দিই দেখুন বটম পজিশনটুকু শুধুমাত্র পাচ্ছে। আমি যদি এখন এটাকে সেন্টার পজিশন করি, দেখুন শুধুমাত্র সেন্টার পজিশনটুকু শো করতেছে। এভাবে আপনারা টপ, এখানে যদি আমি সেন্টার পজিশন করি দেখুন সেন্টার পজিশনে, অর্থাৎ এই দুইটা ভ্যালু আপনারা চেঞ্জ করে আপনাদের যেখানে ইচ্ছা সেখানে আপনাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের পজিশনটা করতে পারেন। পরবর্তী লেসনে যাই। ব্যাকগ্রাউন্ড ইমেজ এর পজিশনটা ফিক্সড। কোডটুকু দেখি। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা ব্যবহার করা আছে সেটার অ্যাটাচমেন্টটা ফিক্সড আকারে হবে। চলুন এক্সারসাইজে যে দেখি। এখানে লিখি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। এখন আপনারা বুঝতে পারবেন না যেই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা কিভাবে ব্যবহার হচ্ছে। আমি এই টেক্সটটুকু যদি বাড়ায় দিই সেক্ষেত্রে এখানে স্ক্রলিং আসবে, তখন আপনারা বুঝতে পারবেন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের মূল কাজটা কি। এখন স্ক্রল যদি করি দেখুন ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমাদের ফিক্সড আকারে আছে,
আর টেক্সটগুলা স্ক্রল হচ্ছে। এখন যদি ফিক্সড থেকে স্ক্রল করি, অর্থাৎ ভ্যালুটা ফিক্সড ভ্যালু থেকে স্ক্রল ভ্যালুতে নিয়ে যাই, এখন রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন যখন আপনারা স্ক্রল করবেন ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা স্ক্রল হবে, আর ফিক্সড করলে ওর সঙ্গেই লেগে থাকবে, অর্থাৎ পজিশনটা ফিক্সড হয়ে থাকবে। আর স্ক্রল দিলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা স্ক্রল হবে, অর্থাৎ কন্টেন্টের সাথে স্ক্রল হবে। পরবর্তী লেসনে যাই। ব্যাকগ্রাউন্ড প্রপার্টিকে আপনারা খুব সংক্ষেপে দেখাতে পারেন, তবে মনে রাখবেন যখন আপনারা প্র্যাকটিস করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন তখন এই পন্থা অবলম্বন করবেন। এতে কি হবে, আপনাদের সময় অনেক বেঁচে যাবে, অর্থাৎ শর্ট টাইমে আপনারা কাজটা করতে পারবেন। আমি আপনাদের দেখাই কিভাবে শর্ট ওয়েতে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে কাজ করতে হয়। দেখুন এখানে একটা কোড দেওয়া আছে। দেখুন প্রথমেই দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড কালার, তার পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তার পরবর্তীতে ওটা রিপিট হবে কিনা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি, তারপর ব্যাকগ্রাউন্ড পজিশনটা দেওয়া আছে। আপনারা এক লাইনেই এইভাবে শো করতে পারেন। এটার জন্য একটা রুলস মেইনটেইন করতে হয়, চলুন যে দেখি। ধারাবাহিকতা সবসময় ফলো করতে হয় এটার জন্য। দেখি এখানে সবার প্রথমেই ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ প্রথমেই কালারটা দিবেন, তার পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিবেন, ব্যাকগ্রাউন্ড রিপিটটা দিবেন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দিবেন এবং সবশেষে ব্যাকগ্রাউন্ড পজিশনটা দিবেন। যদি মনে করেন এইভাবে আপনাদের ক্রিটিক্যাল হচ্ছে, সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল প্রপার্টি ভ্যালুটা ব্যবহার করবেন। আজ এতটুকুই। ধন্যবাদ সবাইকে। অনেক ধৈর্য ধরে আপনারা আমার লেসনগুলো দেখেন। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই ইউটিউব কিংবা ফেসবুক গ্রুপে কমেন্ট করবেন। সবাইকে আবারও আমি রিকোয়েস্ট করতেছি, সবাই অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। এতে কি হবে, সব সময় আপনারা আমার সাথেই থাকতে পারবেন। আপনারা কমেন্ট করতে পারবেন, আমি রিপ্লাই দিতে পারবো, কিংবা আপনারা আমাকে সাজেশন দিতে পারবেন, কিংবা যে কোনো ধরনের সুযোগ সুবিধা বিভিন্ন কিছু আপনারা কমেন্টে লিখতে পারবেন, কিংবা ফেসবুকে স্ট্যাটাস হিসাবে দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন আর অনেক অনেক প্র্যাকটিস করবেন।